দীর্ঘ 11 ঘন্টার পর কিন্তু আমি পৌঁছালাম কপিলমুনির আশ্রমের সামনে। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2024। মন্দিরের একদম ভিতরে, তারপরে এই লঞ্চে কপিলমুনি। পুণ্যার্থীরা এখানে স্নান করছেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। যদিও আমার তীর্থস্থান সেভাবে যাওয়া হয়নি। গঙ্গাসাগর গত 2 বছর থেকে ভাবছি যাওয়া হয়ে উঠছিল না। তা 2024 সালে গঙ্গাসাগরে আজ আমার গন্তব্য। সকালবেলা ঘুম থেকে উঠে ঢুলু ঢুলু চোখে মানে ভোর রাতের যে ইয়েটা মানে পরিবেশটা, সেটা দেখতে দেখতেই স্কুটি দিয়ে ভাই আমাকে পৌঁছে দিল আর কি মধ্যমগ্রামে। তারপর মধ্যমগ্রাম থেকে মানে 5টা 37-এর যে লোকাল, সেই লোকালে উঠে গেলাম। উঠে গিয়ে এই পৌঁছালাম মানে হালকা হালকা ভিড়ের মধ্যে থেকে এই পৌঁছালাম হচ্ছে তোমার শিয়ালদা স্টেশন। শিয়ালদার মানে ট্রেনে আস্তে আস্তে যে সৌন্দর্যটা, সেটার দারুণ উপভোগ করলাম। আর সত্যি সকালবেলা এইভাবে জার্নি করার মজাটাই আলাদা। যদি হয় সেটা শীতকাল, তাহলে তো একদম পোয়া পারো। এখন ঠিক বাজে হচ্ছে 6:30। আমরা 7:14 যে নামখানা লোকাল, সেখানে উঠবো। গঙ্গাসাগর যাওয়ার বেশ কিছু রুট আছে, বেশ কিছু প্রসেস আছে। আমি যেভাবে যাচ্ছি সেটা হচ্ছে শিয়ালদা থেকে সাউথ সেকশনে যেতে হবে এখন, নামখানা থেকে, তারপর বেনুবন হয়ে তারপর যাব হচ্ছে গঙ্গাসাগর। এইটা আমার কাছে সহজ উপায়। আরও বেশ কিছু প্রসেস রয়েছে। 7:14 নামখানা লোকাল অলরেডি দিয়ে দিয়েছে। বিশাল ভিড় শিয়ালদাতে। শিয়ালদা থেকে সবেমাত্র ট্রেন ছাড়লো। আগের দিনও যেহেতু আমি গেছি নামখানা করে, তাই এক্সপিরিয়েন্সটা রয়েছে। আমি যখন লালগঞ্জে গেছিলাম এখান থেকেই কিন্তু গিয়েছিলাম, মানে তোমার নামখানা হয়ে তারপর কিন্তু গিয়েছিলাম। আর তোমরা যারা নামখানাতে আসবে, ভিড়টা ঠিক এমনটা হয়। আজকে তাও ভিড়টা অনেকটাই কম রয়েছে, দেখতে পাচ্ছি। এদিকে যে গ্রাম্য মানে প্রকৃতিগুলো, মানে প্রকৃতিটা কিন্তু দারুণ। বিভিন্ন গাছ রয়েছে। একটু আগে দেখছিলাম বারুইপুরের পেয়ারা গাছগুলো দেখছিলাম, অনেক পেয়ারা বাগান। এগুলো দেখতে দেখতে সময় কেটে যাবে। লক্ষ্মীকান্তপুর জংশন আসলো, মানে এখান থেকে তো তারপর নামখানার জন্য ট্রেন দাঁড়ায়। তো তোমরা যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই ট্রেনটা কিন্তু নামখানাতে যায়। এখান থেকে ট্রেন থেকে নামার কোনো ব্যাপার নেই, কিছুক্ষণ থেকে তারপরে এটা নামখানাতে আবার যায়। রাইট নাও কাকদ্বীপ স্টেশন ঢুকলো। কাকদ্বীপ স্টেশন থেকেও কিন্তু যাওয়া যায়, মানে এখান থেকে তোমার ওই 8 নম্বর প্লট নম্বর 8 ওইখান থেকে তোমার যাওয়া যায়। তো এই একখানা রুট যেটা আমি বলছিলাম আর কি। এখানেও কিন্তু প্রচুর মানুষজন নামছে কাকদ্বীপ স্টেশনে। এখন ঘড়িতে সময় হচ্ছে তোমার 10:15 ঠিক। তো 3 ঘন্টা মোটামুটি সময় নিল আর কি এই শিয়ালদা থেকে নামখানা ঢুকলো। এই নামখানাতে কেন এত ভিড়, তার অনেকগুলো কারণ রয়েছে। বকখালি, লালগঞ্জ, মৌসুনি আইল্যান্ড, এখানে মানুষজন যায়। সাথে সাথে এখন গঙ্গাসাগরের ভিড়, তাই জন্য কিন্তু এতটা ভিড় রয়েছে নামখানাতে। নামখানা স্টেশনে নামার পরেই এই যে টোটোগুলো, সেই টোটোগুলো বিভিন্ন জায়গায় যায়। বকখালি, তারপরে বিভিন্ন জায়গায় রিজার্ভ করে যাওয়া যায়। এই টোটোগুলোতে তোমার যেতে হবে হচ্ছে ওই হাতানিয়া দোহানিয়া ব্রিজের নিচ থেকে। এই টোটোগুলোতেও যেতে পারো, অথবা এখান থেকে একটুখানি এগিয়ে গেলে মেন রোড, সেখান থেকে ভাড়াটা কম পড়ে। এই হচ্ছে মেন রোড। মেন রোডে প্রচুর এখানে তোমরা টোটো পেয়ে যাবে। টোটোতে এখান থেকে মানে এই মেন রোড থেকে 10 টাকা করে নেয়, ওখান থেকে 15 টাকা করে নেয় বা 20 টাকা করে নেয়, যেরকম ইয়ে করে। তবে আমি বলে রাখি যে এখান থেকে 10 টাকা করে নেয় ফেরিঘাট অবধি। টোটোতে 5 থেকে 7 মিনিট লাগলো এই নামখানা ফেরিঘাট। এই লাইনটা যে দেখতে পাচ্ছ, অনেকটা বড় লাইন, 100 জনের লাইন। মানে 100 জন হলে তাহলে আর কি এই লঞ্চে ওঠানো হবে। তারপরে আবার নেক্সট 100 জনের জন্য। মনে হচ্ছে আমরা প্রথম 100 জনের মধ্যে পাবো না, পরের 100 জনের মধ্যে মেবি। তো যাই হোক, এই হচ্ছে তোমার ফেরিঘাটটা। ফেরিঘাটের একদম সামনেটা একটুখানি দেখাই। এই অংশগুলোতে এসব মাছ টাছ। কাকা কি মাছ নাকি? কি মাছ নিয়ে আসলে? ও জানে না কাকা। বরফ টরফ রয়েছে দেখতে পাচ্ছি, সব পরপর সব এরকম মাছ নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, নৌকাগুলো করে। এইদিকে এরকম অনেকগুলো নৌকা রয়েছে। আর এই লঞ্চগুলোতে মনে হয় যাওয়া হবে, মানে এই যে 100 জনের যে ব্যাপারটা বলছি, এটা অ্যাকচুয়ালি আমার কাছে সহজ রুট কেন মনে হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, একটু টাইমটা হয়তো বেশি লাগে, কিন্তু মানে ওইখানের থেকে টাইমটা মনে হয় কম লাগে। মানে সেই হরে ঘরে একই ব্যাপারটা হয়ে যায়। 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করার পর, মানে লাইনে অপেক্ষা করার পর, তারপরে কিন্তু এই যে ব্রিজটা, এই ব্রিজের মধ্যে প্রবেশ করলাম। এবারে লঞ্চে উঠতে হবে। মানে এটা খুব একটা মানে কি বলবো, লঞ্চ হয়তো এখানে কম অনেকটা, এই হচ্ছে ব্যাপার। আবার ওদিক থেকে গেলেও অনেক এরকমটাই টাইম লেগে যায়, তাই জন্য আমরা ভেবেছিলাম এদিক থেকে আসবো। 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা পর তারপর কিন্তু লাইনে দাঁড়ানোর পর তারপরে এই লঞ্চে এখন ওঠার পারা। এইটাই খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স, মানে এতটা সময় লেগে যায়।
এই লঞ্চের ভিতরটা কিছুটা এরকম, মানে আমি যখন সুন্দরবনে গেছিলাম তখন যেরকমটা লঞ্চ দেখেছিলাম সেরকম টাইপেরই, মানে ওপরেও বেশ কিছু লোক থাকে এবং নিচেও কিন্তু এরকম ধরনের লোকজন থাকে। এবারে এখান থেকে 1 ঘন্টার মতো মোটামুটি সময় লাগে। এই নামখানা ফেরিঘাট থেকে বেনুবন অবধি, মানে যেহেতু বেনুবন হয়ে যাচ্ছি, ভাড়া হচ্ছে 40 টাকা। কিন্তু এখানে লেখা রয়েছে দেখো 10 তারিখ থেকে 16 তারিখ অবধি, মানে এই যে টোটাল টাইমিং তার মধ্যে কিন্তু 85 টাকা ভাড়া দিতে হবে। যারা আসবেন 85 টাকা তাদেরকে দিতে হবে। এখান থেকে এই যে বড় বড় জাহাজগুলো মানে আনাগোনা দেখতে বেশ ভালোই লাগে। ওই দিক থেকে গেল একটা জাহাজ এইদিকে। এই যে ব্রিজটা, এটা হচ্ছে হাতানিয়া দোকানিয়া ব্রিজ। এই ব্রিজটা একদম নতুন সংযোজন, এই ব্রিজ আগে ছিল না। আর এখানে এরকম অনেক বক রয়েছে, এই পালিয়ে গেল, এই যে এইরকম বক রয়েছে। এই বকের জন্য দানাও বিক্রি হচ্ছে, অনেকে দানা দিচ্ছে আর দানা দিলে আসবে। হ্যাঁ, এটা দানা দিলে আসবে, মানে ঘুরছে এই টোটাল এই যে লঞ্চটার পিছনে মানে ঘুরছে আর কি পুরোটা। একটা কাকু দেখছি যে মানে ইয়ে করছে, তোমার বিক্রি করছে এর ভিতরে। ভালো লাগছে, বেশ ভালো লাগছে, কিন্তু দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো সামনে চলে এসছে, আমি এখন ছড়াবো যেরকম, ঠিক আছে, যাই না, ওরা আবার আসবে সামনের দিকে। আমি একটুখানি উঠে সামনের দিকটাতে এসেছি। এখান থেকে মানে আমি সেই যখন সুন্দরবনে এসেছিলাম সেই যে ফিলটা সেটা পাচ্ছি, আর সাথে সাথে এই যে বক, মানে বক অ্যাকচুয়ালি হয়তো না, এগুলো অন্য কোনো পাখি, আমি জানি না। বক, হ্যাঁ, কোনো পরিযায়ী পাখি হবে। এই যে মানে এখানে যে এত সুন্দর একটা পরিবেশ, এটা বেশ ভালো লাগে। চারিদিকে এত সুন্দর এই যে মানে জলরাশি, খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে টিকিট নামখানা থেকে বেনুবন লঞ্চ সার্ভিস, যাত্রী ভাড়াতে 40 টাকা। অনিতা লঞ্চ। 1 ঘন্টা জার্নির পরে এসে পৌঁছালাম বেনুবন, ঠিক আছে। এই এলাকাটার নাম হচ্ছে বেনুবন, কারণ এই যে বেনুবন জেটি লেখা রয়েছে, ওইদিকে হচ্ছে নামখানা আর এটা হচ্ছে বেনুবন জেটি। তো এবার এখান থেকে আবারও টোটো করে
যাত্রা মেন গন্তব্যে। এতটা মানে বড় জার্নি কিন্তু এই এরিয়াতে। এইখানে এই বেনুবনে এই যে যত লঞ্চ দেখছো এগুলো সব আবার কিন্তু ফিরে যাবে ওই দিকে। এই লঞ্চের ছাড়ার যে টাইম সেগুলো গঙ্গাসাগরের অ্যাপে দেখতে পাওয়া যাবে। তো এখান থেকে এই টোটোগুলো যাচ্ছে বাস স্ট্যান্ড অবধি, যদিও এই টোটোগুলোতে আমি রিকমেন্ড করব না, এটা 10 টাকা করে নেবে। তো এখান থেকে জাস্ট একটুখানি গেলেই পায়ে হেঁটে গেলেই হচ্ছে তোমার বাস স্ট্যান্ড, সেখান থেকে আবারও টোটোটা ধরতে হবে। এই ম্যাজিক গাড়িগুলো আছে আর এই টোটোগুলো আছে পরপর দাঁড় করানো। এখান থেকে টোটোতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগে, ঠিক আছে। 60 টাকা করে ভাড়া নিল, মানে আগে তোমার লঞ্চে নিল 40 টাকা আর এখানে হচ্ছে তোমার 60 টাকা করে ভাড়া। এবার ডিরেক্ট মেন যে গন্তব্য সে গন্তব্যে পৌঁছানোর পালা। এতটা লং জার্নি। চলে এসেছি গঙ্গানগরে, এই গঙ্গানগর বলছি কেন, গঙ্গাসাগরে চলে এসেছি। এই হচ্ছে পার্মানেন্ট একটা এখানে গেট রয়েছে, ওই জায়গাটা খুব সুন্দর করে সাজানো গেটটা। এটা হচ্ছে পার্কিং এরিয়া, পুরো সমস্ত গাড়িগুলো এখানেই পার্ক করে আছে, মানে যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারা, প্লাস এই টোটোগুলো, ম্যাজিক গাড়িগুলো সব এখানে পার্ক করা। এখানে টোটো থেকে নামার পরও মিনিমাম 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে, তারপর তোমরা পৌঁছাবে মেন গন্তব্যে। এই রাস্তাটা নতুন করা হয়েছে, সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2024। এই হচ্ছে মেন গেট, এখান থেকেই প্রবেশ করলে মূল যে মন্দির সেটা দেখতে পাওয়া যাবে। এর আশেপাশে অনেক খাবারের দোকান আছে, টয়লেটস আছে। কোনো রকম কোনো সমস্যা হবেই না এখানে আসলে, কারণ এতজন মানুষ আসছেন, তাই জন্যই আর কি এগুলো করা হয়েছে। এখানে পুজো দেওয়ার জন্য যে সামগ্রীগুলো সেগুলো এখানে রয়েছে। ফাইনালি কপিল মুনির আশ্রমের সামনে চলে আসলাম। এটা হচ্ছে পুজো দেওয়ার যে লাইনটা, সেটা কিন্তু অনেকটা মানে এখনও যে 10 তারিখ থেকে তো মেন ভিড়টা হবে, এখন থেকেই এতটা ভিড়। দীর্ঘ 11 ঘন্টার পর কিন্তু আমি পৌঁছালাম। অ্যাকচুয়ালি বাড়ি থেকে 4টের সময় তো আমি রেডি হয়ে বেরিয়েছি। বলতে গেলে এই যে জার্নিটা অনেকটা বড় জার্নি, তাই জন্যই হয়তো বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে আসলে এই নাগা সন্ন্যাসীদের তোমরা দেখতে পারবে, তাদের আশীর্বাদ গ্রহণ করতে পারবে। মন্দিরের একদম ভিতরে চলে এসেছি, মানে এই যে বিভিন্ন ঠাকুর দেব দেবী রয়েছেন, এখানটা ভিড় রয়েছে খানিকটা এই জায়গাটাতে। পরপর সমস্ত মানে দেবদেবীর যে মূর্তি সেগুলো কিন্তু রয়েছে এখানে। হনুমানজিকে দেখতে পাচ্ছি, রাধা কৃষ্ণ দরবার, মানে একদম প্রথম থেকেই বিভিন্ন যে দেবদেবী, সেই দেবদেবীকে নমস্কার করে তারপর কিন্তু দর্শনার্থীরা এখান থেকে এক্সিট করছেন। ইনি হচ্ছেন কপিল মুনি। তোমরা পড়ে থাকবে কপিল মুনির ইতিহাস। ইনি হচ্ছেন কপিল মুনি। এখানে শিব ঠাকুরের, শিব পার্বতী এবং গণেশ রয়েছেন। এরপরেই রয়েছেন বিশালাক্ষী বনদেবী। দেবরাজ ইন্দ্রর এখানে লেখা রয়েছে শ্যামকরণ আর অশ্ব, ঠিক আছে, সেটা কিন্তু এখানে রয়েছে। এবং একদম শেষে মা কালীর একটি মূর্তি, জানি না কতটুকু দেখতে পাচ্ছ, মা কালীর একটি মূর্তি কিন্তু রয়েছে এখানে, মানে পুরো কাঁচের মধ্যে। প্রতি বছর ধুমধাম করে গঙ্গাসাগর মেলা মানে অনুষ্ঠিত তো হয়, আর সাথে সাথে মানে এখানে দর্শনার্থীদের সমাগম হয়, সেটা চোখে পড়ার মতো হয়। দিনের বেলায় এক রূপ, রাতের বেলায় আর এক রূপ। এই যে লাইটগুলো লাগানো রয়েছে তার ফলে কিন্তু আরও সুন্দর করে মানে সুন্দর লাগে পুরো রাতের বেলা যখন লাইটটা জ্বলে। কপিল মুনির আশ্রম ঘুরে চলে এসেছি সাগরে, অর্থাৎ গঙ্গাসাগরে, যে সাগরে দর্শনার্থীরা স্নান করেন, এই সেই সাগর। এখানে এই তাঁবুগুলো করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। যারা পুণ্যার্থীরা আসবেন তারা এখানে রেস্ট করতে পারবেন। আজ থেকেই পুণ্যার্থীরা এখানে স্নান করছেন, মানে এটা বেশ কিছুদিন আগে থেকেই স্নান করছেন আর কি। আমি আর ভিতরে ওই দিকটায় গেলাম না, কেননা সময় হাতে খুব কম, আমাকে বাড়ি ফিরতে হবে। ঢেউটা আসছে, বেশ ভালো লাগছে দেখতে।
চারিদিকটাতে এই দিকটাতে পুণ্যার্থীরা রয়েছেন। সাগরের একদম পাশেই মা গঙ্গার একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, যেখানে পুজো দিচ্ছেন সকলে। 3:40 মারাত্মক ভিড়, ঠিক আছে। ঢোকার জন্য কেমন গোতাগুতি করছেন দর্শনার্থীরা। আজকের এই ভিডিওটাতে আমার বাড়ি থেকে টোটাল যে জার্নিটা গঙ্গাসাগরের, এই যে মানে লং জার্নিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি প্রত্যেকটা মানে স্টেপ তোমাদেরকে দেখিয়েছি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। গঙ্গাসাগরে প্রথমবার আসলাম, শেষে এইটুকুই বলতে ইচ্ছে করছে, সত্যি সত্যি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কেননা এত দূরে মানুষজন আসেন শুধুমাত্র পুণ্য লাভের জন্য। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই।